আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। মিনি সুইজারল্যান্ড খ্যাত এই এলাকা সম্প্রতি আরও জনপ্রিয়তা পেয়েছিল, কারণ ভারত সরকার দাবি করেছিল ওই অঞ্চলে সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে। কিন্তু 22 এপ্রিল সেখানে এক মর্মান্তিক হামলায় অন্তত 30 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের ওপর গুলি চালায় বলে জানা গেছে। এটি 19 সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা। হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠী। তারা দাবি করেছে অঞ্চলটিতে 85,000 বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। তবে ভারতের পুলিশ বলছে ভারতীয় শাসনের বিরোধী সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে। ভারতের সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার নেপথ্যে রয়েছে এবং এর বিরুদ্ধে দৃঢ় ও দ্রুত জবাব চেয়েছেন তারা। 19 সালে সন্ত্রাসী হামলায় 40 জন ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল। এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ করেছিল। তখন ভারতীয় একটি যুদ্ধবিমান পাকিস্তানে বিধ্বস্ত হয় এবং পাইলটকে পরে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল বলে ভারত সরকার যে দাবি করে আসছিল, এই হামলা সেটিকে বড় ধরনের ধাক্কা দিল। 79 সাল থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র বিদ্রোহে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। 19 সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এই সিদ্ধান্তের ফলে বহিরাগতরা এলাকায় জমি কেনা ও চাকরি পাওয়ার সুযোগ পেয়েছে, পর্যটনও বেড়েছে। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে চরম অবনতি ঘটে। সম্প্রতি এক ভাষণে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে আমাদের শিরার ধমনির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা কাশ্মীরের কথা ভুলব না এবং আমাদের কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেব না। ভারতের সাবেক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সময় এই হামলা চালানো হয়েছে আন্তর্জাতিক নজর কাড়ার জন্য এবং কাশ্মীরের পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত করার জন্য। সেখানে কয়েক সপ্তাহের মধ্যেই একটি বড় হিন্দু তীর্থযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 24 সালের জুনে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস পাহাড়ি গিরিখাতে পড়ে গেলে 9 জন নিহত হন। সেই ঘটনাও সন্ত্রাসী হামলার ফল বলে মনে করা হয়। সে সময় ভারত ব্যাপক নিরাপত্তা অভিযান চালায়। এবারের ঘটনার পর আরও কঠোর পদক্ষেপের জন্য জনমত তৈরি হচ্ছে। এদিকে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হুতি। তাদের দাবি, ড্রোনটি হাজ্জাহ প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয়। এদিকে হুতি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে মঙ্গলবার রাতে ইয়েমেন জুড়ে অন্তত 3 স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সংগঠনটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি শত্রুভাবাপন্ন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে, যা হাজ্জার আকাশসীমায় হামলা চালাচ্ছিল। ইয়াহিয়া সারি বলেন, চলতি মাসে এটি হুতিদের ভূপাতিত করা 7ম মার্কিন ড্রোন। আল মাসিরার প্রতিবেদন বলছে রাতে লোহিত সাগরে কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এছাড়া পশ্চিম ইয়েমেনের আল সালিফ এলাকায় 2টি এবং উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আল সালিম এলাকায় 4টি বিমান হামলা চালানো হয়। মার্কিন বাহিনী মার্চ থেকে প্রায় প্রতিদিনই ইয়েমেনে ভয়াবহ হামলা চালাচ্ছে। তাদের দাবি, হুতিদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা করা হচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলি সহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত হয়েছে। ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এর মধ্যে রয়েছে প্রধান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। গাজায় সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হুথি বিদ্রোহীরা। এর আগেও ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ টানেল মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তার দিকে ইঙ্গিত করেছেন ইসরায়েলি এক সামরিক বিশ্লেষক। ইহুদিবাদী সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি ফিলিস্তিনি প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেঁচার মতো বলে মন্তব্য করেছেন। তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেছেন। তিনি ইহুদিবাদী সংবাদ মাধ্যম মারিফকে বলেছেন, গাজায় এখনও হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি। আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে। প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে
এবং তাদের বিশাল বাহিনী রয়েছে। রাফাহ এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুড়ঙ্গের মাধ্যমে আল মাওয়াসি এলাকায় স্থানান্তরিত করে। ইহুদিবাদী এই বিশ্লেষক আরও বলেন, বাস্তবতা হল যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল এবং এই সেনাবাহিনী এমন একটি সংস্থার মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধ পরিচালনা করছে। তিনি আরও বলেন, হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে চলে যায় এবং এই ঘটনা দিনে অনেকবার ঘটে। এর জন্য সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন। কিন্তু প্রশ্ন হল, তাদের পক্ষে কি সব সময় সজাগ এবং জাগ্রত থাকা সম্ভব? এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও গাজা উপত্যকার যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের যোগ দিতে অনীহা এবং সেনা ঘাটতির কথা উল্লেখ করে রিপোর্ট করেছিল। রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফা এলাকায় বর্তমানে উপস্থিত একমাত্র রিজার্ভ ব্রিগেড হল ব্রিগেড 205। বিভিন্ন অসুবিধার কারণে ব্রিগেডের মাত্র 60% বাহিনী দায়িত্ব পালন করছে। গাজা উপত্যকায় বৃহৎ আকারের সামরিক অভিযানে বিলম্বের কারণ হল অভিযান চালানোর জন্য পর্যাপ্ত রিজার্ভ বাহিনী না থাকা। আশকেনাজি আরও বলেন, ইসরায়েলি সেনাবাহিনী সৈন্যসংখ্যার কমতিসহ অসংখ্য সমস্যার সম্মুখীন। সেনাবাহিনীর কাঁধে তাই বোঝা অনেক ভারী। এমনকি যদি তারা অভিযানে বৃহৎ বাহিনী পাঠাতে চায়, তবুও এই বিকল্পটি বিপজ্জনক। কারণ এটি ফিলিস্তিনি যোদ্ধাদের বাহিনী ইসরায়েলি বাহিনীকে আরও তীব্রভাবে আক্রমণ করতে বাধ্য হবে এবং এই ঘটনা ইসরায়েলি বন্দীদের জীবনকে বিপন্ন করবে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান সম্প্রতি ঘোষণা করেছে, ইসরায়েলি বাহিনী সেনা ঘাটতির সম্মুখীন। এমনকি ইহুদিবাদী ইসরায়েলের আর একজন সামরিক বিশেষজ্ঞ ইসরায়েলি বন্দীদের সম্পর্কে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রকাশিত ভিডিওগুলোর কথা উল্লেখ করেন এবং এই স্মার্ট পদক্ষেপের প্রভাব ব্যাখ্যা করেছেন। ইসরায়েলের সামরিক বিশ্লেষক আজ্জাম আবু আলাদাস ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রকাশিত ভিডিওগুলোর প্রভাবের কথা উল্লেখ করে বলেছেন, প্রতিরোধ যোদ্ধারা আটক ইসরায়েলি বন্দী ইস্যু এবং মিডিয়ার চাপকে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং চাতুরতার সাথে মোকাবেলা করেছে। এই সমর বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, প্রতিরোধ যোদ্ধাদের প্রকাশিত ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে এতে করে বন্দীদের মধ্যে চরম হতাশা ও বিধ্বস্ত চেহারা যেমন ফুটে উঠেছে, তেমনি ইসরায়েলের জন্য এই বার্তা বহন করে যে তাদের সময় ফুরিয়ে আসছে। আবু আলাদাস প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের ভিডিও প্রকাশের সময় আগে থেকে ঘোষণা করার কথা জানিয়ে বলেন, প্রতিরোধ যোদ্ধারা সবসময় দখলদারদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চায় যে গাজা উপত্যকায় নৃশংস বোমা হামলার ফলে আরও ইসরায়েলি বন্দীর মৃত্যু হবে। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞ বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বন্দীরা নিহত হোক, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনটাই চান। গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ক্রমেই জোরদার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা লক্ষ্য করা উচিত যে যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানের কারণ কেবল গাজা উপত্যকা থেকে বন্দীদের প্রত্যাবর্তনে ব্যর্থতার কারণে নয়, বরং এই সৈন্যরা মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে হতাশ হয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্যদের আয় কমে যাওয়ার পাশাপাশি তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনাও বেড়ে যাওয়ায় ইসরায়েল সরকারের জন্য খুবই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহু রিজার্ভ সৈন্যদের মনোবল ভেঙে পড়ার বিষয়টি লক্ষ্য করছেন, যাদের উপর ভর করে তিনি এই যুদ্ধে বিজয় আশা করেছিলেন। আবু আল আদাস উপসংহারে বলেছেন, আমি মনে করি নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি আরও জোরদার হবে। নেতানিয়াহু তার বিরোধীদের বিরুদ্ধে দমন অভিযান যত বাড়াবেন, বিক্ষোভের পরিধি ততই বিস্তৃত এবং সহিংস হয়ে উঠবে।